তোমার কলিজার বন্ধুরা কেমন আছো তোমরা? তোমাদের মাঝে আজকে নতুন আরেকটি ঘটনা নিয়ে আসলাম। ঘটনা তোমাদের হাতের কাজ করতে ইচ্ছা হবে তাড়াতাড়ি কানে হেডফোন নিয়ে বসে যাও আমার গল্পটি শোনার জন্য, কারণ রাতের কাজ করবে কিন্তু তোমরা 100% শিওর। আর আমার গিটার মাঝখানে আমি আমার ইমো নাম্বার দিয়ে ইমো নাম্বার কানেক্ট করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। আমাদের কাজের মেয়েটি খুব সুন্দর ছিল, সে খুব সেজেগুজে আমাদের বাড়িতে আসত এবং ঘরের সব কাজ সেরে দাদুর ঘরে চলে যেত আর ঘরের ভিতর থেকে তালা লাগিয়ে দিত আর 2 ঘন্টা পর ঘর থেকে বের হতো। আমরাও চুপচাপ থাকতাম, কারণ দাদুকে খাট থেকে তোলাইতো না। একদিন আমি দাদুর ঘরে কাজের মেয়ে সেজে ঢুকলাম, তারপর আমার সাথে যা করল আমার তখন দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন গল্প। নতুন সব রোমান্টিক গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আমার নাম সানকা। আমরা সবাই একই বাড়িতে থাকতাম, এটা আমাদের পুরানো বাড়ি। এখানে আমার 3 কাকা থাকতেন একসাথে, কিন্তু 2 কাকা মারা গেলে তাই শুধু আমার বাবা বেঁচে ছিলেন আর আমার দাদু বেঁচে ছিলেন, যার হুকুম এই বাড়িতে চলত। আমাদের বাড়িতে সব জিনিস যেন সুযোগ হিসেবে আসত। চাকর ছিল, ধনসম্পদ ছিল, কিন্তু সেই এক যে কাজের মেয়ে ছিল সে ছিল সবচেয়ে সুন্দরী। তার নাম ছিল তারা। সে বলতো আমার আসল নাম সুহানি, কিন্তু আমি আমার নাম বদলে তারা রাখলাম, কারণ সুহানি নামটা আমার ভালো লাগে না। আমার মতো সুন্দরী মেয়ের নাম তারাই হওয়া উচিত। সে ছিল তো একটা কাজের মেয়ে, কিন্তু তার মনে ভাব ছিল রানীর মতো। সে যেন খুব বিরক্ত হয়ে থাকত এবং তার পিছনে ছিল আমার দাদুর হাতও, কারণ সে আমার দাদুর খুব প্রিয় ছিল। সে আমার দাদুর সব কাজ করত। আমার দাদু তো বিছানা থেকে উঠতে পারতেন না। দাদু এত বয়স্ক যে তাকে খাওয়ানো, ওষুধ দেওয়া বা টিপে দেওয়া, ঘর পরিষ্কার করা সব সেই মেয়েটি করত। যখন দাদু একা বসে থাকত তখন তার পাশে বসে তারা গল্প করত। এসবই ছিল কাজের মেয়েটির কাজ। বাবা বলতেন, তাহলে তোমাদের থেকে কি লাভ দাদু? যা বয়স তোমাদের, তো তার সাথে বসে তার সাথে কথা বলা, তার যত্ন করা এবং তার সেবা করা উচিত। কাল যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন এবং নিজের সমস্ত সম্পদ মেয়েটির নামে করে দেবেন, তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাকা দুনিয়ায় ছিল না, কিন্তু তাদের সন্তান ছিল এবং আমাদের কোনো ভাই ছিল না। তাই বাবার খুব চিন্তা ছিল যে সব সম্পদ আবার যেন নাতিদের মধ্যে না ভাগ হয়ে যায়, আর আমার বাবা একটা অংশ পাবে, আর সেটাও আমাদের 2 বোনের বিয়েতে খরচ হয়ে যাবে। তাই বাবা মন খারাপ করতেন, কিন্তু দাদুর কাছে বসতে আমাদের একটুও ভালো লাগত না। সে খুব অদ্ভুত কথা বলতেন, কাউকে চিনতেও পারতেন না। এমন লোকের সাথে বসে মানুষ কি বা করবে, অথচ তারা তো তার কাছে বসে খুব খুশি হতো। তারা যখন দাদুর ঘরে থাকত তখন ঘর থেকে হাসির শব্দ শোনা যেত। একদিন সে ভিতরে বসেছিল, আমি ও ভিতরে গেলাম আর সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। দাদুর হাতে দেখে অনেক টাকা, আর সেটা তিনি তারার হাতে দিচ্ছিলেন। এই টাকা অন্তত 2-5 হাজার তো হবেই। আমি বললাম, এসব কি হচ্ছে? ওকে এত টাকা কেন দিচ্ছ? তখন দাদু বলল, ওটা ওর মাসের খাটুনির টাকা, ওর মাইনে। আমিও সুযোগ পেলাম, আমি বললাম আমিও টাকা চাই। দাদু আমাকে একটি 5 টাকার নোট দিলেন। আমি বললাম, আজকাল 500 টাকাতে কি হয়? ঘরের কাজের মেয়েকে 2-5 হাজার দিচ্ছ, এখন তার বেতন ততটা না, আর নিজের নাতনির জন্য মাত্র 5 টাকা। বা বলতে থাকতেন, যা ওনার কাছে গিয়ে বসো, তুমি কে একটুও ভালোবাসো না? আর এদিকে যখন এই অবস্থা তখন আমরা সময় নষ্ট করে কি করব? এই বলতে বলতে আমি বাইরে বেরিয়ে এসে বাবার সাথে ধাক্কা খেলাম। বাবা তখন বললেন, কোথা থেকে এরকম পাগলের মতো হয়ে আসছো? তোমার মন কোথায় থাকে? আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। বাবা আমাকে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, তুমি কি সত্যিই তাকে টাকা দিতে দেখেছ? আমি বললাম, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি যে তারাকে দাদু টাকা দিচ্ছেন এবং বলছেন এটা তার বেতন। দাদা বললেন, প্রথম কথা হলো বেতন দেওয়ার তো এখনও সময় আসেনি, কারণ আজ 3 তারিখ মাসের মাঝে আমি কোনো চাকরকে বেতনের টাকা দিই না। দ্বিতীয়ত, তারাকে যে বেতন দেওয়া হয় সেটার পরিমাণ শুধুমাত্র 1,000 টাকা। ওকে বাবা 2-5 হাজার টাকা কেন দিল? বাবা ভীষণ রেগে গেলেন এবং দাদুর ঘরে গেলেন। আমিও তাদের কথা শুনতে লাগলাম। দাদু বললেন, ওকে টাকাটা দিচ্ছি, তাতে কোনো অসুবিধা আছে? আর ওর মা অসুস্থ, তাই ওকে আমি টাকা দিয়েছি। দাদুয়া আমার বাবাকে বললেন, তোমার মেয়ে তো খুব বড় দা দেখছি আমার ঘরে এসে গোয়েন্দাগিরি করে চলে গেল, আর ঘরের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। যদি কোনো গরিবকে একটু পয়সা দিই তাহলে কি এমন হয়ে যাবে? বিছানায় অসুস্থ পড়ে আছি আমি মরতে মরতে, যদি কোনো ভালো কাজ করে যাই তোমাদের কিসের সমস্যা? কি চাইছো যে পয়সাগুলো সব তোমাদের মুখে চলে যাক? তোমাদের থেকে আমার কোনো লাভ হয়? যখন আমার প্রয়োজন, আমার মন ভারী হয়, তখন না তুমি আমার কাছে এসে বসো আর না তোমার সন্তানরাও। আমি এখন কি করি? বাবা তখন লজ্জায় পড়ে গেলেন। বাবা বললেন, এবার থেকে যখনই দাদুর ঘরে যাবে তখন এদিক ওদিকের কোনো কথা বলবে না। আর ওই কাজের মেয়েটির মা অসুস্থ, তাই তাকে
টাকা দেওয়া হচ্ছে। বাবা বেশ চিন্তায় ছিলেন এবং রেগেও ছিলেন, কারণ ওনাকে অপমান করা হয়েছিল। তারপর বাবা নিজের ঘরে চলে গেলেন। পরে একদিন বাবা আমাকে অদ্ভুত একটা কথা বললেন, যেটা শুনে আমি আর বাবা দুজনেই অবাক হয়ে গেলাম। আমার ছোট বোন অনেকটাই ছোট ছিল, ওর মাত্র 10 বছর বয়স, আর আমার 7 বছর। আমি আর বাবা নিজেদের মধ্যে কথা বলছিলাম। বাবা বলল, তোমাকে একটা কথা বলার আছে, আর তারপর থেকে তোমাকেই ঘরে ভীষণভাবে নজর রাখতে হবে। জানি না কি এমন কথা। আমি বললাম, ঠিক আছে। বাবা বলল, তারা নিশ্চয়ই কোনো ফোন দিয়ে আসছে, সে তোমার দাদুর কাছে মিথ্যে বলে তার থেকে টাকা নিচ্ছে। গতকালই আমার সাথে ওর ছোট ভাইয়ের দেখা হয়, তখন তাকে জিজ্ঞাসা করি যে তোমার মা তো অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? তখন সে বলল যে আপনি তো অদ্ভুত কথা বলছেন, আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, 4 বছর হয়ে গেছে। শুনে আমি তো অবাক হয়ে যাই। তার মানে তোমার দাদুকে নিজের মায়ের অসুস্থতার মিথ্যে খবর দিয়েছে তারা, যখন কিনা তার মা অনেক আগেই মারা গেছেন। বাবা বললেন, এই তারা মেয়েটা ভীষণ চালাক, তাই আমি তোমাকে এই সমস্ত কথা বলছি। এখন থেকে তার উপরে নজর রাখবে। একদিন আমার বাড়িতে আমার বন্ধু এলো, ঘরের সম্পদের তো আর অভাব নেই। আমার বন্ধু বোধহয় এই জন্যই আমার সাথে নিয়েছিলাম যে আমি আসলে এটাই করতে চলেছি। একদিন তারা রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করছিল, আর আমি আস্তে করে রান্নাঘরের দরজাটা বাইরে থেকে লক করলাম, আর মালি বাবাকে বললাম, এই দরজাটা একদম খুলবেন না। মালি বাবা ছোট থেকেই আমার সাথে খেলতেন এবং আমি জানতাম যে উনি আমার কথা মানবেন। আমি নিজেই তার জামাকাপড় পরে দাদুর ঘরে ঢুকে গেলাম এবং ওড়না দিয়ে মাথাটা একটু ঢেকে রাখলাম। দাদুর ঘরে ঢুকতে দাদু আমাকে দেখে ভাবল যে আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। দাদু বললেন, আরে তুমি তো আজকে বসে এসেছ, কি হয়েছে? আমি শুধুমাত্র মাথা নাড়লাম। এখন দাদু বললেন, তুমি এখন তাহলে বলবো তুমি কি বড় হওয়ার প্র্যাকটিস করছো? আমি তখন গিয়ে তার খাটের কাছে বসে পড়লাম, আর তারপর যা হলো সেটা দেখে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছিল, কারণ উনি এমন কথা বলছিলেন। উনি বললেন, ডেকিনের বোনা, তুমি রিকির খুব তাড়াতাড়ি চলে আসবে, এরপর আমি তোমাদের বিয়ে দেব, আর এটা করানোর পরে আমি এই পৃথিবী থেকে যাব। তার আগে নয়। রিকি নন, অন্য কেউ ছিল না, আমার কাকার ছেলে ছিল, যার সাথে মনে হয় তার কোনো চক্র চলছিল, আর এরা দুজন মনে হয় নিজেরা বিয়ে করতে চেয়েছিল। দাদু জানত যে তারা এই বাড়ির বউ হতে চলেছে, সেজন্যই তার আদব কায়দা বদলে গিয়েছিল। আমি আর কি করতাম? আমি দাদুকে বললাম যে তোমার জন্য আমি জল নিয়ে আসছি। আমি গলার স্বর একটু বদলে নিয়েছিলাম, আর সেখান থেকে বাইরে চলে এলাম। আমি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম, আর কেউ বুঝতেও পারেনি যে আমি কি করে এসেছি। আমি তাড়াতাড়ি জামাকাপড় বদলালাম, আর মালি বাবাকে জিজ্ঞাসা করলাম যে ও বুঝতে পারেনি তো? উনি বললেন, শেষে রান্নাঘরের কাজে ব্যস্ত আছি। আমি রান্নাঘরের বাইরের লোকটা এবার আস্তে করে খুলে দিলাম। আমি এত কিছু করে নিলাম, কিন্তু কেউ বুঝতেও পারেনি আমি আমার বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। উনি কোনো একটা মিটিং-এ ছিলেন। তারপর বাবা রাত্রিরে ফিরলেন। আমি বাবাকে বললাম, বাবা, তোমার সাথে আমার একটু জরুরি কথা আছে। আমি যখন দাদাকে সব কথাগুলো বললাম, বাবা অবাক হয়ে গেলেন। বাবা সমস্ত ব্যাপারটা বাড়ির সবাইকে বললেন, সেই কাকাকেও বললেন, যার ছেলে রেখে। যখন তার মা জানতে পারলেন, অবাক হয়ে গেলেন, কারণ উনি জানতেন না ব্যাপারটা। এরপর ঋতিককেও ডাকা হলো। সবাই মিলে সেই কাকিমার বাড়ি গেল। রিকি বলেছিল, আমি তাকে ভালোবাসি, এবং দাদু সেটা জানে, কিন্তু আপনারা আরও একটা ব্যাপার জানেন না। আর দাদু এটাও বলেছে যে আমাদের দুজনের বিয়েতে তিনি রাজি। আর দাদু বাজুক বা না বাজুক, আমাদের বিয়ে হবে, সেটা দাদু একটা জায়গায় লিখে রেখেছেন। রেখে তো মজনু হয়ে গিয়েছিল, হতো যেন পাগল হয়ে গিয়েছিল। তো আমাদের বাড়িতে আসা যাওয়া করত, কারণ সে আমার বাবার সাথে কাজ করত। আমাদের বাড়িতে সে খাবার জন্য আসত, আর সে কিনা তারা কেউ পছন্দ করেছিল আমার। তো রাগ হচ্ছিল। বাড়ির লোকজন বোঝাতে লাগলো যে ঘরের চাকরকে তুমি বিয়ে করবে, তুমি পাগল হয়ে গেছো। কিন্তু রিকন বলল, চাকরানি তো কি হয়েছে, ও ভীষণ সুন্দর, আর আমি ওকে ভালোবাসি। আপনারা আমার কিচ্ছু করতে পারবেন না, কারণ দাদু আমার সাথে আছেন। সে দাদুর সাথে মিলেছিল, আর দাদু বলে দিয়েছিলেন যে এই সপ্তাহে ওদের দুজনের বিয়ে। আমার জীবনের কোনো ভরসা নেই, আর আমি ওদের দুজনের বিয়ে করে দিয়ে তবেই যাব। ওর বাবা নেই দুনিয়ায়। মা বিচারে আটকানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু তার চোখের সামনেই দেখেন আমাদের বুকে তীরবিদ্ধ, আর ঘরবাড়ি সবকিছু সাজানো শুরু হলো, আর ওদের জনের বিয়ে হয়ে গেল। এরপর দাদু হঠাৎ এই দুনিয়া থেকে চলে গেলেন, আর সেজন্য আমরা সবাই উদাস ছিলাম। কিন্তু এই খবরটা আমাদের আরও বেশি বিরক্ত করেছিল যে দাদু তার সম্পত্তির একটা বড় অংশ তারার নামে করে গিয়েছে। আমরা সবাই বিরক্ত হয়েছিলাম যে আমাদের নিজেদেরই পরিবারের সদস্য ওর সাথে মিলেছিল। এ ব্যাপারে যখনই ভাবি তখনই মনে হয় যে আমাদের উচিত ছিল দাদুর সেবা করা। যদি আমরা দাদুর কাছে বসতাম, উনার সাহারা হতাম, তাহলে হয়তো ওনার আর কাউকে দরকার পড়ত না। জানি না আমাদের ভুল নাকি অন্য কারোর, কিন্তু তারা আর নিজেকে নিজের ভাগ্য চমকে দিয়েছিল। আর অনেকটা সম্পত্তির অংশ নিয়ে তারা চলে গেল শহরে। দাদু চলে গেল, আর দাদুর সম্পত্তির আমরা সেই পরিমাণ অংশ পেলাম যেটা দিয়ে আমাদের কোনোমতে জীবন চলে যাবে রেখেছেন। আর তারা এমনভাবে সমস্ত সম্পত্তি নিয়ে চলে গেল যে আমাদের সাথে কোনোদিন কথাও বলল না, আর আমাদের সাথে কখনো দেখাও করল না। আমার বাবার শরীরও খারাপ
থাকে আর আজকাল উনি সেই ঘরেই থাকেন যে ঘরে আমার দাদু থাকতেন। আমি আমার বাবার ভীষণ খেয়াল রাখি আর উনার কাছে বসে থাকি, ওনার সাথে কথা বলি। উনি বলেন কি জানি কার ভুল, কিন্তু যাই হলো ঠিক হলো না, ব্যাপারটার জন্য দুঃখ সারা জীবন থাকবে। আর আমাদের পুরো পরিবারের এই কথাটাও মনে থাকবে যে আমাদের ঘরে কোনো একটা সময় তারা নামে একটা মেয়ে এসেছিল যে কিনা আমাদেরকে অপমান করে তবেই ছিল। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে বলে যেও। এইরকম নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।